যারা আমাদের সত্যিকার ভালোবাসে তারা কোনো না কোনোভাবে আমাদের সাথেই থেকে যায়। গত বছর একটা খুব বড় ঘটনা ঘটেছিল। নার্গিসের ফাইনাল পরীক্ষা চলার সময় সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর হলো, পেট খারাপ হলো। ডাক্তার বললেন পরীক্ষা দিতে পারবে না। নার্গিস খুব কেঁদে ফেল। আম্মু, আমার স্বপ্ন ডাক্তার হওয়া, এই পরীক্ষা না দিলে 1 বছর নষ্ট হবে গো। আমি তাকে সান্ত্বনা দিলাম। চিন্তা করিস না বেটা, আল্লাহর ইচ্ছা কি। সেই রাতে আমি হাসানের কাছে মানসিকভাবে প্রার্থনা করলাম, হাসান, তুমি যদি সত্যি আমাদের সাহায্য করতে পারো তাহলে নার্গিসকে সুস্থ করে দাও। পরের দিন সকালে নার্গিস একদম সুস্থ হয়ে উঠল। জ্বর নেই, পেট খারাপ নেই, একদম ভালো। সে পরীক্ষা দিতে গেল। পরীক্ষার হল থেকে ফিরে এসে বলল, আম্মু, আজ আমার মনে হচ্ছিল কেউ আমাকে সাহায্য করছে। সব প্রশ্নের উত্তর ঠিক ঠিক মনে পড়েছে গো। পরীক্ষার ফলাফল এলে দেখে নার্গিস প্রথম হয়েছে। সে এত ভালো ফলাফল আশা করেনি। আম্মু, এটা কিভাবে সম্ভব? আমি তো অসুস্থ ছিলাম। খেয়ে নার্গিস অবাক হয়ে বলল। আমি হেসে বললাম, তোর হাসান চাচুর আশীর্বাদ গো। নার্গিস সেদিন আমার সাথে হাসানের কবরে গেল। সে কাঁদতে কাঁদতে তাকে ধন্যবাদ দিল। এরপর থেকে নার্গিস আরও বেশি করে হাসানের জন্য দোয়া করে। আরিয়ান এখন 4 বছর বয়সী। সে এখনও হাসানের সাথে কথা বলে। একদিন সে আমাকে বলল, নানি, হাসান চাচু বলেছেন তিনি আপনার জন্য একটা সারপ্রাইজ এনেছেন গো। কি সারপ্রাইজ বাবা? জানি না, তিনি বলেছেন আপনি শীঘ্রই জানবেন গো। আমি ভাবলাম হাসান আবার কি করবে। কিছুদিন পর আমার এক পুরানো বান্ধবী আমাদের বাড়িতে এলো। তার নাম শিরিন। আমরা স্কুলের সময় খুব ভালো বন্ধু ছিলাম। পরে আমাদের দেখা হয়নি। শিরিন বলল, রোকসানা, আমি তোকে এতদিন খুঁজে বের করার চেষ্টা করছিলাম, কিন্তু তোর ঠিকানা পাইনি। তাহলে এখন কিভাবে পেলি? খুব অদ্ভুত ব্যাপার। গতরাতে আমার স্বপ্নে একজন ছেলে এসে তোর ঠিকানা বলে দিল। বলল তুই নাকি তার খুব প্রিয় মানুষ গো। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে কেমন দেখতে ছিল? খুব সুন্দর, লম্বা, ফর্সা। তার চোখ অনেক ভালোবাসা ছিল। নাম বলেছিল হাসান গো। আমি বুঝলাম হাসানের সারপ্রাইজ এটাই। সে চেয়েছিল আমার পুরানো বন্ধুর সাথে দেখা হোক। শিরিনের সাথে অনেক পুরানো কথা হলো। তার স্বামী মারাসকালে। বাজারে গিয়েছিলাম ছেলের সাথে। সবজির দোকানে যখন আলু পেঁয়াজ কিনছি, দোকানদার আমাদের দেখে হাসতে হাসতে বলল, নতুন বিয়ে হয়েছে মনে হচ্ছে, এত যত্ন করে সবজি কিনছেন। খুচ্চা পেয়ে গেলাম। ছেলে কিছু না বলে হেসে দিল। মাছের দোকানে গিয়েও একই ব্যাপার। মাছওয়ালা বলল, ভাবি, কোন মাছ খান? স্যারের মুখ দেখে মনে হচ্ছে উনি খুব খুশি। আমি মাথা নিচু করে রইলাম। ছেলে মাছ কিনে দিল। বাড়ি ফেরার পথে আমি বললাম, তুই কিছু বলিস না কেন? সবাই ভুল বুঝছে। ছেটে থমকে দাঁড়ালো। মা, তারা ভুল বুঝছে না। আমিও চাই তুমি সত্যি আমার স্ত্রী হও। কি? আমি অবাক হয়ে তাকালাম। তুমি জানো না মা, বাজারে যখন তোমার সাথে যাই মনে হয় আমরা একটা সুখী দম্পতি। তোমার পাশে হেঁটে আমার খুব ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি, আমার জীবন সঙ্গী হিসেবে চাই। বিয়ে করো আমাকে মা। বাজারের ব্যাগ আমার হাত থেকে পড়ে গেল। রাস্তায় আলো গড়াগড়ি যেতে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রোকসানা খাতুন। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম সালমান আহমেদ। বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, রফিক আর নার্গিস। রফিক 21 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। নার্গিস 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। ব্যাপারটা শুরু হয়েছিল গত সপ্তাহে। আমার স্বামী হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে শুরু করলেন। প্রতিদিন অফিস থেকে ফিরে এসে আমার দিকে এমনভাবে তাকান যেন আমাকে দেখেইনি কয়েক বছর। তার চোখে একটা অন্যরকম আগ্রহ দেখি,
যা আগে কখনো দেখিনি। এক সন্ধ্যায় তিনি আমাকে বললেন, রোকসানা, তুমি কি জানো তুমি কতটা সুন্দরী? আমি অবাক হলাম। আমরা তো একসাথে 25 বছর, এত বছর পরে হঠাৎ এই কথা কেন বলছেন? তারপরের দিন আরও অদ্ভুত কিছু হলো। আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ পেছন থেকে তার হাত আমার কোমরে এসে পড়ল। কি করছো? তিনি কানে কানে বললেন। আমার শরীর কেঁপে উঠল। এভাবে তো তিনি কখনো করেন না। কিছু না, রান্না করছি, আমি বললাম। তিনি আমাকে ঘুরিয়ে নিলেন। তার চোখের দিকে তাকিয়ে আমি দেখলাম এক অপরিচিত মানুষকে। এ যেন আমার স্বামী নন, কেউ অন্য কেউ। তুমি জানো রোকসানা, আমি তোমাকে কতটা ভালোবাসি? তিনি বললেন। আমি মাথা নাড়লাম। কিন্তু আমি তোমাকে আরও কাছে পেতে চাই, আরও। তিনি থেমে গেলেন। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তিনি কখনো এমন কথা বলতেন না। হঠাৎ করে এই পরিবর্তন কেন? সেদিন রাতে আরও অদ্ভুত কিছু হলো। তিনি বিছানায় শুয়ে আমার দিকে ঘুরে তাকালেন। রোকসানা, আজ রাতে আমি তোমাকে এমনভাবে ভালোবাসব যেমনটা আগে কখনো করিনি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। তিনি আমার কাছে এগিয়ে এলেন, তার হাত আমার গালে রাখলেন। তুমি কি রাজি আছো? আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। তিনি ধীরে ধীরে আমার ঠোঁটে চুমু দিলেন, এমন চুমু যা আগে কখনো দেননি। আমার পুরো শরীর জ্বলে উঠল। তারপর যা হলো তা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা। তিনি আমাকে এমনভাবে স্পর্শ করলেন যেন প্রথমবার স্পর্শ করছেন। আমার শরীরের প্রতিটি অংশে তার হাত পড়ল। আমি এক অন্য জগতে পৌঁছে গেলাম। কিন্তু পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, দেখি তিনি নেই। বিছানা ঠান্ডা, যেন সারা রাত কেউ শোনি। আমি উঠে বাথরুমে গেলাম। আয়নায় নিজেকে দেখে চমকে উঠলাম। আমার ঘাড়ে বুকে কিছু লাল দাগ, কিন্তু স্বামীকে কোথাও খুঁজে পেলাম না। রান্নাঘরে গিয়ে দেখি রফিক বসে আছে। মা, বাবা কোথায়? সে জিজ্ঞেস করল। আমি বললাম, জানি না, হয়তো অফিসে গেছেন গো। কিন্তু অফিসে ফোন দিয়ে জানলাম তিনি আজ আসেননি, এমনকি গতকালও আসেননি। আমি আরও অবাক হলাম। তাহলে গতকাল তিনি কোথায় ছিলেন? সন্ধ্যায় যখন তিনি ঘরে ফিরলেন, আমি জিজ্ঞেস করলাম, আপনি গতকাল কোথায় ছিলেন? তিনি অবাক হয়ে বললেন, গতকাল আমি তো ঘরেই ছিলাম, তোমার সাথেই তো কাটিয়েছি। আমি আরও বিস্মিত হলাম। তিনি কি ভুলে গেছেন? আপনি গতকাল রাতে আমার সাথে? আমি বলতে পারলাম না। কি করেছিলেন? তিনি জিজ্ঞেস করলেন। আমি চুপ করে রইলাম। তার চোখে আগের দিনের মতো কোনো আগ্রহ নেই, সেই পুরানো সালমানি। রাতে যখন ঘুমাতে গেলাম, আমি লক্ষ্য করলাম তিনি স্বাভাবিক আচরণ করছেন। কোনো অস্বাভাবিক কিছু নেই, যেন গতকালের কিছুই মনে নেই। পরের দিনও একই ঘটনা। দিনের বেলায় স্বাভাবিক, সন্ধ্যায় হঠাৎ পরিবর্তন, রাতে অস্বাভাবিক প্রেম, সকালে আবার সব ভুলে যাওয়া। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। এ কি কোনো রোগ নাকি অন্য কিছু? এক সপ্তাহ পরে আমি রফিকের সাথে কথা বললাম। রফিক, তোর বাবার আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিস? রফিক বলল, হ্যাঁ মা, বাবা আজকাল খুব অদ্ভুত। মাঝে মাঝে মনে হয় তিনি অন্য কেউ। কে? কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। কয়েকদিন আগে আমি বাবার রুমে গিয়েছিলাম। দেখি তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলছেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তিনি বললেন, কিছু না। কিন্তু তার চোখে একটা ভয় ছিল। আমি আরও চিন্তিত হলাম। এরপর আমি নার্গিসের সাথেও কথা বললাম। সেও একই কথা বলল, বাবার আচরণ অদ্ভুত। একদিন আমি ঠিক করলাম গোপনে তার পিছু নেব। তিনি অফিসে যান বলে বেরোলেন। আমি তোর থেকে ফলো করলাম। কিন্তু তিনি অফিসে না গিয়ে শহরের বাইরে একটা পুরানো বাড়িতে গেলেন। সেই বাড়িটা খুবই পুরানো, দেখে মনে হলো কেউ সেখানে থাকে না। কিন্তু তিনি ভিতরে ঢুকলেন। আমি দূর থেকে দেখছিলাম। প্রায় 1 ঘন্টা পরে তিনি বেরিয়ে এলেন। কিন্তু এবার তার চলাফেরা একদম ভিন্ন, যেন অন্য কেউ। আমি সেদিন সন্ধ্যায় তাকে কিছু বলিনি, কিন্তু রাতে আবার তিনি সেই রোমাঞ্চকর প্রেমিকে পরিণত হলেন। পরের দিন আমি সাহস করে সেই পুরানো বাড়িতে গেলাম। বাড়িটা সত্যিই পরিত্যক্ত, কিন্তু ভিতরে ঢুকে আমি যা দেখলাম তাতে আমার রক্ত জমে গেল।
বাড়ির একটা ঘরে অনেকগুলো ছবি টাঙানো। সব ছবি আমার ছোটবেলার ছবি, বিয়ের ছবি, বাচ্চাদের সাথে ছবি। কিন্তু এই ছবিগুলো কে তুলেছে? আমাদের পারিবারিক ছবি তো আমাদের কাছেই থাকার কথা। আরও অদ্ভুত ব্যাপার হলো, সেই ঘরে একটা ডায়েরি পেলাম। খুলে পড়তে শুরু করলাম। সেখানে আমার সম্পর্কে লেখা, কিন্তু লেখাটা আমার স্বামীর হাতের নয়। ডায়েরিতে লেখা ছিল, রোকসানাকে আমার করে নিতেই হবে। সালমানের শরীর ব্যবহার করে আমি তার কাছে পৌঁছাব। সে বুঝতেও পারবে না। আগে আমার হাত কাঁপতে শুরু করল। এ কি? কে লিখেছে এই ডায়েরি? আরও পড়তে থাকলাম। আমি সালমানের মধ্যে প্রবেশ করেছি। এখন আমি যখন চাইব তখনই তার নিয়ন্ত্রণ নিতে পারব। রোকসানা আমার হয়ে যাবে। গো, আমার মাথা ঘুরতে শুরু করল। এটা কি সম্ভব? কেউ কি সত্যি অন্যের শরীরে প্রবেশ করতে পারে? সেদিন সন্ধ্যায় স্বামী ঘরে ফিরলে আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, আপনি সেই পুরানো বাড়িতে কেন যান? তিনি চমকে উঠলেন। কোন পুরানো বাড়ি? আমি তো কোথাও যাই না। আগে আপনি মিথ্যে বলছেন। আমি দেখেছি গো। তিনি আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকালেন। তুমি আমার পিছু নিয়েছ? হ্যাঁ, নিয়েছি। কারণ আপনার আচরণ খুবই অদ্ভুত হয়ে গেছে গো। হঠাৎ তার চোখের ভাব পরিবর্তন হলো। সেই পরিচিত আগ্রহ ফিরে এলো। রোকসানা, তুমি আমার গোপন জায়গা খুঁজে বের করে ফেলেছ। ও, পিছিয়ে গেলাম। আপনি কে? আপনি আমার স্বামী নন। সে হেসে ফেলল। আমি তোমার স্বামীর চেয়েও ভালো। আমি তোমাকে এমন সুখ দিতে পারি যা সালমান কখনো পারবে না। আগে আমি আরও পিছিয়ে গেলাম। আপনি কে? কি চান? আমি চাই তুমি আমার হয়ে যাও, সারা জীবনের জন্য। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম। রফিকের রুমে গিয়ে দরজায় তালা দিলাম। রফিক জিজ্ঞেস করল, কি হয়েছে মা? আমি কাঁদতে শুরু করলাম। তোর বাবার মধ্যে কেউ ঢুকে গেছে। কি মানে? আমি সব বললাম। রফিক প্রথমে বিশ্বাস করল না, কিন্তু যখন সে ডায়েরির কথা বললাম সে ভয় পেয়ে গেল। তাহলে এখন কি করব? সে জিজ্ঞেস করল। জানি না, কিন্তু আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। রাতে আমরা নার্গিসকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। আমার বোনের বাড়িতে আশ্রয় নিলাম। কিন্তু পরের দিন সালমান আমাদের খুঁজে বের করলেন। আমার বোনের কাছে এসে বললেন, রোকসানা, তুমি কেন চলে গেলে? আমি তো কিছুই মনে করতে পারছি না। আগে আমি বুঝলাম। এখন তিনি আসল সালমান, সেই অপরিচিত সত্তা নেই। আপনার কিছু মনে নেই? আমি জিজ্ঞেস করলাম। না, গতকাল সন্ধ্যার পর থেকে কিছুই মনে নেই। আজ সকালে ঘুম ভেঙে দেখি তোমরা কেউ নেই। আমি বুঝলাম, সেই অদ্ভুত সত্তা যখন তার নিয়ন্ত্রণ নেয় তখন আসল সালমানের কোনো মেমোরি থাকে না। আমি তাকে সব বললাম। প্রথমে তিনি বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু যখন সেই পুরানো বাড়ির কথা বললাম, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি জানি সেই বাড়ি। তিনি বললেন, বছর 10 আগে সেখানে একটা দুর্ঘটনা হয়েছিল। একজন মানুষ মারা গিয়েছিল। কে? আমি জিজ্ঞেস করলাম। তার নাম ছিল হাসান। সে তোমাকে ভালোবাসত, তোমার সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা রাজি হয়নি। তারপর সেই ওই বাড়িতে গিয়ে আত্মহত্যা করেছিল। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। হাসান? আমি তো তাকে চিনি। সে আমার ক্লাসমেট ছিল। সত্যি সে আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু সে তো মারা গেছে। আমি বললাম, হ্যাঁ, কিন্তু মনে হয় তার আত্মা এখনও সেই বাড়িতে আছে, আর সে আমার শরীর ব্যবহার করে তোমার কাছে আসছে গো। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। তাহলে এখন কি করব? সালমান বললেন, আমাদের সেই বাড়িটা পুড়িয়ে দিতে হবে, তবেই হাসানের আত্মা মুক্তি পাবে। কি? বাড়ি পোড়ানো তো অপরাধ। আমরা কিভাবে করব? সালমান বললেন, আমার এক বন্ধু আছে, সে এই ধরনের ব্যাপারে বোঝে। তার সাহায্য নিতে হবে গো। পরের দিন আমরা তার বন্ধু রহিমের কাছে গেলাম। রহিম একজন পীর। সে অতি প্রাকৃত ব্যাপারে বোঝে। রহিম সব শুনে বলল, এটা খুবই বিপজ্জনক। হাসানের আত্মা খুবই শক্তিশালী হয়ে গেছে। সে চায় রোকসানাকে তার সাথে নিয়ে যেতে গো। কিন্তু আমরা কি করতে পারি? সালমান জিজ্ঞেস করলেন। আমাদের সেই বাড়িতে গিয়ে হাসানের সাথে কথা বলতে হবে। তাকে বোঝাতে হবে যে রোকসানা এখন অন্যের স্ত্রী, তার ছেড়ে দেওয়া উচিত। কি? কিন্তু আমি যেতে চাইছিলাম না। আমি ভয় পাচ্ছি গো। রহিম বলল, ভয় পেলে চলবে না। তুমি না গেলে হাসান আরও রেগে যাবে। সে সালমানের ক্ষতি করতে পারে। কি? আমার কোনো উপায় ছিল না। রফিক আর নার্গিসকে আমার বোনের কাছে রেখে আমরা 3 জন সেই পুরানো বাড়িতে গেলাম। বাড়িটায় ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া এসে আমাদের শরীর স্পর্শ করল। মনে হলো কেউ আমাদের স্বাগত জানাচ্ছে। রহিম মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ সালমানের শরীর কাঁপাতে শুরু করল। তার চোখের রং বদলে গেল। তোমরা এখানে কেন এসেছ?
সালমানের মুখ দিয়ে ভিন্ন একটা কণ্ঠস্বর বের হলো। আমি বুঝলাম হাসান এসেছে। রহিম বলল, হাসান, তুমি কেন এই নিরীহ পরিবারকে কষ্ট দিচ্ছ? রোকসানা আমার, সে আমাকে ছেড়ে অন্যের সাথে বিয়ে করেছে। আমি তাকে ক্ষমা করতে পারি না। আগেই আমি সাহস করে এগিয়ে গেলাম। হাসান, তুমি আমাকে জোর করতে পারো না। আমি সালমানকে ভালোবেসে বিয়ে করেছি। না, চিৎকার করে উঠো সালমানের শরীর। তুমি আমাকেও ভালোবাসতে। হ্যাঁ, একসময় ভালোবাসতাম, কিন্তু তুমি মারা গেছ। আমি আর অপেক্ষা করতে পারিনি গো। হঠাৎ সালমানের শরীর মেঝেতে পড়ে গেল। আমি দৌড়ে গিয়ে পাকে ধরলাম। তার শ্বাস নেই। রহিম ভাই, কি হয়েছে? আমি চিৎকার করলাম। রহিম তাড়াতাড়ি এসে সালমানের বুকে হাত রাখল। হাসান তার প্রাণশক্তি চুষে নিচ্ছে। আমাদের